স্বাগত। আজকে আমরা এবিটি ফিলোসফি 185 পেজের এসএকিউগুলো সলভ করব। দেখো, যুক্তি কাকে বলে? ভাষায় প্রকাশিত অনুমানকেই যুক্তি বলে। আইএম কপি তিনি বলেছেন যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার যে প্রক্রিয়া তাকে অনুমান বলে। এই অনুমানকে ভাষায় যদি প্রকাশ করা হয় তাকে কিন্তু যুক্তি বলে। যুক্তি কি? একটা বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয়। এরপরে দেখো, অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটা অবশ্যই সত্য হবে এবং সিদ্ধান্ত কখনোই হেতুবাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় না, তাকে কি বলে? অবরোহ যুক্তি বলে। অমাধ্যম অনুমান কাকে বলে? যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি একটিমাত্র হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। এরপর দেখো, অসম বিরোধিতার সত্যতার নিয়ম কি? অসম বিরোধিতার সম্বন্ধযুক্ত সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটিও সত্য হবে, কিন্তু সামান্য বচনটি যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে। এবার দেখো, কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি, বচনটির অধীন বিপরীত বচন কি হবে? এটা হবে, দেখো, আই বচন হবে। তাহলে আই বচনের অধীন বিপরীত সম্পর্ক হচ্ছে ও, তাহলে কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি। এ বচনের সরলাবর্তনের উদাহরণ দাও। তাহলে কী হবে? যে সকল পুস্তক হয় গ্রন্থ, আবার আবর্তিত বচন হিসেবে সকল গ্রন্থ হয় পুস্তক। তাহলে এখানে এ থেকে আইনা হয়ে গিয়ে এই হবে, যেহেতু পুস্তক মানেই গ্রন্থ, সেহেতু এ থেকে এ হবে সরলাবর্তন। এরপরে দেখো, প্রাকল্পিক ন্যায়ের এমপির আকার। দেখো, যদি পি তাহলে কিউ, পি অতএব কিউ। তাহলে ওটাকে ভাষায় লিখলে কী হবে? যদি ভালো পড়াশোনা করো তাহলে পরীক্ষায় পাস করবে, ভালো পড়াশোনা করেছে অতএব পরীক্ষায় পাস করবে। এবার দেখো, বিসংবাদী বিকল্প বলতে কী বোঝো? দেখো, যখন কোনো বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয়, একই সঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না, তখন তাকে বিসংবাদী বিকল্প বলে। দেখো, বৈধতা অবৈধতা নির্ণয় করতে বলেছে, যদি লক বস্তুবাদী হন তাহলে দার্শনিক, তাহলে যদি পি তাহলে কিউ। তারপর বলছে লক দার্শনিক, তাহলে কিউ, অতএব তিনি বস্তুবাদী, তাহলে পি। তাহলে যদি পি তাহলে কিউ, কিউ অতএব পি, এরকম যদি থাকে তখন সেটা হয়ে যাবে অবৈধ হবে। এবং দোষটা কী হবে? অনুক স্বীকারজনিত দোষ। কেন ঘটেছে আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, ব্যাখ্যাও করে দিলাম। এরপরে দেখো, শূন্যগর্ভ শ্রেণী বা অসাত্ত্বিক শ্রেণী বা নিঃশূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। এরপরে দেখো, ও বচনের বুলীয় লিপির ব্যাখ্যা করতে বলেছে। দেখো, ও বচনের বুলীয় ব্যাখ্যা হচ্ছে এসপি বার নট ইজিক্যাল টু জিরো। ঠিক আছে, এগুলো এটাও দেখে রাখবে, ই আই দেখে রাখবে। এ বচনের কি? এসপি বার ইজিক্যাল টু জিরো, ই বচন এসপি ইজিক্যাল টু জিরো, আই বচন এসপি নট ইজিক্যাল টু জিরো, আর ও বচন হবে এসপি বার নট ইজিক্যাল টু জিরো। এবার দেখো, ভেঞ্চিত্রে প্রকাশ করে ভূত নেই, তাহলে বাক্যটা হচ্ছে ভূত নেই, ধরি ভূত সমান ভ, বুলীয় লিপি ভ ইজিক্যাল টু জিরো, তাহলে ভিতরের অংশটা কী হবে? শেডিং হবে। এরপর দেখো, বুলিয়ান যে বিরোধ চতুষ্কোণ আছে, দেখো বিরোধিতার যে সম্পর্ক, এ ই আই ও চারটা কোণায় লিখবে। প্রথমে এতে লিখবে এসপি বার ইজিক্যাল টু জিরো, ওটাকেই নট ইজিক্যাল টু করে দেবে। আর এখানে ই বচনের এসপি ইজিক্যাল টু জিরো, ওটা যখন আয়ে নিয়ে আসবে তখন বলে দেবে এসপি নট ইজিক্যাল টু জিরো। এটাই বিরোধ চতুষ্কোণ। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই এ ই, এমন কোনো আশ্রয়বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে আই ও, এমন কোনো সিদ্ধান্ত যদি নিশ্চিত হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। শতসত্য বচন কাকে বলে? যে বচনাকারের অন্তর্গত সব নিবেশন দৃষ্টান্তগুলো সত্য হয়, সেই বচনাকারের সত্য ছাড়া মিথ্যা নিবেশন দৃষ্টান্ত হতে পারে না, তাকে শতসত্য বচনাকার বলে। যেমন পি ভেল নট পি, এটা হচ্ছে একটা শতসত্য বচনাকারের উদাহরণ। যদি তোমাদেরকে পরীক্ষায় বলে যে শতসত্য বচনাকারের একটি উদাহরণ দাও, তাহলে কিন্তু এই উদাহরণটা করে লজিকটা সলভ করে দেবে, তাহলেই হয়ে যাবে। আবার দেখো, আপতিক বচনাকার কাকে বলে? ওটাকেই অপর নাম হচ্ছে অনির্দিষ্টমান বা পরতসাধ্য। তাহলে যে বচনাকারের অন্তর্গত নিবেশন দৃষ্টান্তের ক্ষেত্রে অনুসারে সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে তাকে আপতিক বচনাকার বলে। যেমন উদাহরণ দিয়ে দেবে পি ডট কিউ। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কী বচন হয়? এটা সার্বিক সংশ্লেষক বচন হয়। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কী কী? পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। প্রকৃতির একরূপতার নীতি কাকে বলে? যে নীতি অনুসরণ করে প্রকৃতির সম অবস্থায় সম আচরণ করে তাকে প্রকৃতির একরূপতার নীতি বলে। সামান্যীকরণ বলতে কী বোঝো? যে প্রক্রিয়ার সাহায্যে একজাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে। কার্ভেড রিডের মধ্যে কারণের লক্ষণ কীভাবে দিয়েছেন? কার্ভেড রিড কারণের গুণগত লক্ষণ এবং পরিমাণগত লক্ষণ সম্পর্কে বলেছেন যে গুণের দিক দিয়ে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। এটা মনে রাখবে দুটো সঙ্গেই। কারণের পরিমাণগত লক্ষণের যে মূল ভিত্তি সেগুলো কী রয়েছে? জড়ের সংরক্ষণের নীতি এবং শক্তির নিত্যতা। এবার দেখো, কারণ এবং শর্তের মূল পার্থক্য। দেখো, আমি চারখানা পার্থক্য দিয়েছি, যে কোনো একটা লিখে দেবে। কারণ হচ্ছে উপস্থিত, অপরপক্ষে শর্ত হচ্ছে উপস্থিত। কারণ হচ্ছে উপস্থিত থেকে কার্যকে ঘটায়, আর অপরপক্ষে শর্ত উপস্থিত এবং অনুপস্থিত থেকেও কার্যকে ঘটাতে পারে। কারণ হলো শর্তের সমষ্টি, অপরপক্ষে শর্ত হলো কারণের অংশ। আর এখানটায় দেখো, কারণ একটি সমগ্র যা কার্যকে ঘটায়, অপরপক্ষে শর্ত হলো কারণের এক অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায়। আরেকটা বলতে পারো, এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা বলতে পারো। আর নাহলে এটাও বলতে পারো যে কারণ সর্বদাই সদর্থক হয়, আর শর্ত সদর্থকও হতে পারে আবার নঙর্থকও হতে পারে। এবং শর্ত দুই প্রকার জানো তোমরা, সদর্থক আর নঙর্থক শর্ত। এরপরে দেখো, কারণ সদর্থক শর্ত বলতে কী বোঝো? বলছে যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সদর্থক শর্ত বলে। তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এর পরবর্তী যেই সমস্ত সেটের এসএকিউগুলো আছে এবং লজিকগুলো আছে সবই কিন্তু সলভ করে দেওয়া হবে।